নমস্কার, আমি ডক্টর কৌশিকী রায় সরকার, এএম ফার্টিলিটি ইউনিটের ইনচার্জ। আজকে আমি একটু বলবো আইভিএফ নিয়ে। আইভিএফ নিয়ে অনেক ট্যাবু, লোকের মনে অনেক রকম ধারণা। আইভিএফ একটা খুব বড় স্টিগমা। অনেক পেশেন্ট এসে বলেন, ম্যাডাম ন্যাচারালি হবে না, আইভিএফ করাতে চাইছি না। কিন্তু আইভিএফটা ঠিক কি অনেকেই জানেন না। ইনফ্যাক্ট মানে বলতে বাধ্য হচ্ছি, আমাদের ফ্রেটার্নিটি মানে ডক্টর কমিউনিটিরও অনেকে প্রপারলি আইভিএফটা জানেন না। যাই হোক, আইভিএফ সম্বন্ধে একটু বলি ডিটেলসে। আইভিএফ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। সবাই জানেন হয়তো যে আইভিএফ মানে হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণু শরীরের বাইরে ফার্টিলাইজ করছে। কিন্তু আইভিএফ প্রসেসটা কি হয়? আইভিএফ ধরুন আপনাদের ডায়াগনোসিস হলো আইভিএফ আপনাদের করতে হবে। প্রথম জিনিসটা শুরু হয় হচ্ছে কিন্তু আইভিএফ করার 3 মাস আগে থাকতে আমরা এখানে অ্যান্টিঅক্সিডেন্টস দিয়ে আগে ডিম্বাণু এবং শুক্রাণুর গুণগত মান ভালো করার চেষ্টা করি যতটা সম্ভব। কারণ এখনকার দিনে স্ট্রেসটা আমাদের নিত্যনৈমিত্তিক সঙ্গী এবং এই স্ট্রেসের জন্য ডিম্বাণু এবং শুক্রাণু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেজন্য অ্যান্টিঅক্সিডেন্ট দিলে প্রপার ডোজে এবং প্রপার মলিকুল যদি দেয়া হয় তাহলে কিন্তু আজকে ডিম্বাণু এবং শুক্রাণুর গুণগত মান কিছুটা হলেও ভালো করা যায়। 3 মাস পরে আমরা আইভিএফ করব ভেবে আমরা 3 মাস আগে থেকে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে থাকি। যদি দেখা গেল যে আমরা 3 মাস অপেক্ষা করতে পারছি না, তাহলে ডোজ বাড়িয়ে দেওয়া হয়। এবং যেটা করা হয় অনেক ক্ষেত্রে আবার এটাও করা হয় যে তাড়াতাড়ি করা হয়, কারণ হয়তো শুক্রাণুর অবস্থা বা ডিম্বাণুর অবস্থা এতটাই সঙ্গীন যে অতদিন অপেক্ষা করলে হয়তো আরো কিছু পাবো না, এইটা ভেবে তাড়াতাড়িও করতে হতে পারে। যাই হোক, এটা হলো প্রিভেন্টিভ মেডিসিন। এরপরে আসছে হচ্ছে প্রি আইভিএফ ইনভেস্টিগেশনস, মানে শুক্রাণুর পরীক্ষা, তার পরিমাপ, গুণগত মান, মোটিলিটি, মরফোলজি এবং ডিম্বাণুর পরীক্ষা। ডিম্বাণুর পরীক্ষা পার্সে সেভাবে খুব কিছু নেই, শুধু ইউএসজি তে দেখা হয় যে এএফসি মানে অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট, মানে ডিম্বাণুর সংখ্যা কেমন আছে। কিন্তু ডিম্বাণুর গুণগত মান বোঝার কোনো উপায় নেই। যেটা আমরা করি এক্ষেত্রে সেটা হচ্ছে আজকে অজ্ঞান করে যেহেতু ডিম্বাণুটা তোলা হয়, সেহেতু অ্যানাস্থেটিস, প্রি অ্যানাস্থেটিস চেকআপ হিসেবে কিছু সেরোলজি করা হয়। সেরোলজি মানে হচ্ছে ইনফেক্টিভ প্যারামিটার, মানে এইচবিএসএজি মানে আপনার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, ভিডিআরএল, এই 4টে মোটামুটি বোথ মেল এবং ফিমেল পার্টনারদের দেখে নেওয়া হয়, যাতে আপনার আপনি কোনোভাবে ইনফেক্টিভ ডিজিজের আক্রান্ত কিনা বা আপনার বাচ্চা কোনোভাবে আক্রান্ত হবে কিনা, এই 4টে দেখে নেয়। তাছাড়া কিছু বেসিক টেস্ট যেমন হিমোগ্লোবিন, শরীরের রক্তের সংখ্যা কিরকম, থাইরয়েড, সুগার, ক্রিয়েটিনিন, লিভার ফাংশন এবং রক্ত বন্ধ হওয়ার উপায়, তার সাথে ব্লাড গ্রুপ, এই কয়েকটি বেসিক টেস্ট আমরা করে নিই। এই বেসিক টেস্ট গুলো হয়ে গেলে আমরা প্রি আইভিএফ টেস্ট হয়ে গেলে এবার আমরা আইভিএফ এর জন্য এগোই। আইভিএফ হচ্ছে একটা প্রসেস অফ 10-12 ডেজ, যেখানে আমরা ইউজুয়ালি মাসিকের 2য় বা 3য় দিন থেকে ইনজেকশন শুরু করি। এক্ষেত্রে বলে রাখি যে আমরা কিন্তু মাসিকের মাঝামাঝি সময় থেকেও শুরু করতে পারি। সেক্ষেত্রে মাঝামাঝি বা প্রথমে হয়তো 7 দিন পেরিয়ে গেল বা শেষে 7 দিন বাকি আছে, এখন যে কোনো সময় আমরা এটাকে বলি ক্র্যাশ স্টার্ট, যে কোনো সময় কিন্তু আমরা আজকে আইভিএফ এর ইনজেকশন শুরু করতে পারি। বিভিন্ন রকম ইনজেকশন এসে গেছে, যেটায় আমরা 2 দিন দিয়ে 2 দিন গ্যাপ দিলে আমরা যে মানে মাসিকের 2য়-3য় দিনে যে হরমোনাল যে স্টেটাসটা হয় মহিলার, সেই স্টেটাসে ফিরে যেতে পারি। এবং আমরা তারপরে যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে ডিম্বাণু বড় করার ইনজেকশন গুলো দিতে থাকি। এটা ইউজুয়ালি ডেলি দেয়া হয়। এই ইনজেকশনটা অধিকাংশ ক্ষেত্রেই পেটে দেওয়া হয় এবং সেই ইনজেকশনটা পেশেন্ট চাইলে এবং পেশেন্ট যদি প্রপারলি নিতে পারে তাহলে বাড়িতেও নিতে পারে। কিন্তু এই 10 দিন বা 8 দিন বা 9 দিন, কারোর 10 দিন লাগে, কারোর 8 দিন লাগে, কারোর 9 দিন লাগে, এই ডিম্বাণুগুলি বড় বা প্রাপ্ত মানে পরিমাপ অনুযায়ী মাপে পৌঁছতে, সেই সময় অবধি কিন্তু এটা মাঝে মাঝে আমাকে দেখতে হয়, মানে ডাক্তারকে দেখতে হয় যে ডিম্বাণুগুলি বাড়ছে কেন। ডিম্বাণু বাড়ার জন্য মাঝে মাঝে টিভিএস করা হয় এবং
যখন বেশি বেড়ে যায়, মানে যখন বাড়তে শুরু করে, তখন যাতে ডিম্বাণুগুলি ফেটে না যায় সেই জন্য আরেকটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাকে বলা হয় অ্যান্টাগনিস্ট। এই দুটি ইঞ্জেকশন চলতে চলতে মোটামুটি কারোর যেটা বললাম 9 দিন বা 10 দিন বা 11 দিনের দিন ডিম্বাণুগুলি ম্যাচিওর হয়ে যায়, এবং ম্যাচিওর হয়ে গেলে তাকে রাত্রের একটা ইঞ্জেকশন দেয় যাতে তার আরো ভালো করে ম্যাচিওর হয়, এবং হলে আপনার তার 35 ঘন্টা থেকে 36 ঘন্টার মাথায় ওটিকে ডিম্বাণুগুলিকে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পদ্ধতিটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সেটাও পেনফুল নয়। এই ইঞ্জেকশনগুলো পেনফুল ছিল না। এই ইঞ্জেকশনগুলো চলতে চলতে সমস্ত ডেইলি অ্যাক্টিভিটিস করা যায়। শুধু একটাই বলা, যাদের পলিসিস্টিক ওভারি মানে যাদের অনেক ডিম একসাথে বাড়ছে, তাদের হয়তো শেষের দিকে মানে 9 দিনের দিন বা 8 দিনের দিন থেকে একটু পেটে ভারী ভাব আসতে শুরু করতে পারে। সেক্ষেত্রে আমরা বারণ করি যে ওই সময়টায় বেশি দৌড়াঝাঁপ না করাই ভালো। সেই সময়টা একটু সাবধানে থাকা, কারণ অনেক সময় ওভারিয়ান টর্শন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদিও এটি খুব রেয়ার, কিন্তু বলা তো যায় না যে কার ভাগে কি আছে, সুতরাং সেক্ষেত্রে যাতে সাবধানতা অবলম্বন করার জন্য আমরা বলি, যদি ভারী ওভারি অনেক ডিম বাড়ছে একসাথে, সেক্ষেত্রে আমরা বলি যে ওই সময়টায় আইদার ক্লিনিকের কাছাকাছি থাকা বা সাবধানে যাতায়াত করা। এরপরে যেটা আসছে যে যেদিন আমরা ডিম্বাণু তুলি সেদিন সকাল থেকে না খেয়ে আমরা না খাবারও না জলও না খেয়ে পেশেন্টকে ডাকি আমাদের ক্লিনিকে, এবং সেখানে একটা নির্দিষ্ট সময়ে অজ্ঞান করে হয়তো 15 থেকে 20 মিনিট অজ্ঞান থাকে, তার মধ্যে ডিম্বাণুগুলি তুলে নেওয়া হয়। ডিম্বাণুগুলি তোলা হয় ট্রান্সভ্যাজাইনাল রুটে, মানে যেইভাবে আমরা স্ক্যান করি সেইভাবেই টিভিএস প্রোবের সাহায্যেই আমরা ডিম্বাণুগুলি তুলি। ডিম্বাণু প্রোবের ওখানে নিডল গাইড থাকে, যেটা দিয়ে একটা সূচের মতন জিনিস ঢুকে যায়, ঠিক যেভাবে আমাদের রক্ত নেওয়া হয় সিরিঞ্জ দিয়ে টেনে, সেইভাবেই ডিম্বাণুও নেওয়া হয় একটা ভ্যাকুয়াম পাম্প দিয়ে টেনে নিয়ে, এবং নিডলটা ওই টিভিএস প্রোবের সূচকের মধ্যে দিয়ে যায়, যার ফলে আমরা বুঝতে পারি যে নিডলটা কোথায় আছে, এবং নিডলটা ভ্যাজাইনা দিয়ে এসে ডিম্বাণুর এতে ফুটো করে, ডিম্বাণুর ওভারির বাইরে কর্টেক্স ফুটো করে, ফলিকুলগুলোর মধ্যে গিয়ে, ফলিকল মানে বা ডিম্বাণুগুলোর মধ্যে গিয়ে সেই ফ্লুইডটা যেটা কালো কালো গোল গোল দেখতে হয় সেইটা থেকে ফলিকুলার ফ্লুইডটা তুলে নেয়। ফলিকুলার ফ্লুইডের সাথে ডিম্বাণুও বেরিয়ে আসে, এবং সেটিকে আমরা পাশেই ল্যাব আছে তাকে প্রোভাইড করি, এবং ল্যাবে আন্ডার মাইক্রোস্কোপ আমাদের যিনি এমব্রায়োলজিস্ট আছেন তিনি দেখেন যে ল্যাবে যে ফ্লুইডটা বেরোলো তার মধ্যে ডিম্বাণু আছে কি না। এটা একটা অদ্ভুত জিনিস। আমি হয়তো 10টা ডিম্বাণু দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, কিন্তু যখন আমরা তুলতে যাই তখন দেখা গেল যে 10টার মধ্যে হয়তো আমরা 7টাতে বা 8টাতে ডিম্বাণু পেলাম, বাকি দুটো এমটি ফলিকল। এটা খুবই নর্মাল, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা ভেবেই আমরা এগোই যে কিছু জায়গায় কিছু ফলিকলে ডিম্বাণু পাবো না, সেই হিসেবেই এগোনো হয়। যদি এরকম হয় যে ডিম্বাণু মানে সবকটাই এমটি ফলিকল আসছে, তখন আবার আমাদের চিন্তার ব্যাপার থাকে। তবে সেটা মানে জেনুইন এমটি ফলিকল দু রকমের হয়, একটা জেনুইন এমটি ফলিকল সিনড্রোম, একটা হয় ফেক এমটি ফলিকল সিনড্রোম বা ফলস এমটি ফলিকল সিনড্রোম। জেনুইনটা খুব রেয়ারেস্ট অফ রেয়ার, মানে সেখানে কোনো এন্ড স্টেজ রেনাল ডিজিজ থাকলে বা কোনো খুব ক্যান্সার, খুব অ্যাডভান্স ক্যান্সার থাকলে তখন অনেক সময় আমরা এমটি ফলিকল পাই, সেখানে আমাদের ডিম্বাণু সবকটা ফলিকুলার ফ্লুইড নেওয়ার পরেও ডিম্বাণু পাওয়া যায় না। আর ফলস যেটা বলা হয় সেটা অনেক সময় যে রাতের ইনজেকশন, যেটা ট্রিগার ইনজেকশন, সেটা যদি ঠিকঠাক না পড়ে তাহলে অনেক সময় ফাইনাল ম্যাচুরেশনটা হয় না ডিম্বাণুতে, যার জন্য আমরা ডিম্বাণু পাই না। সেক্ষেত্রে আমরা একটা দিকে ডিম্বাণু তুলে থামিয়ে দিই, আমরা পরে আবার অন্য ইনজেকশন দিয়ে, অন্য ট্রিগার ইনজেকশন দিয়ে ডিম্বাণুটাকে আবার ম্যাচিওর করে সে একটা নির্দিষ্ট সময় আবার ডিম্বাণুটাকে তুলি। যেদিন ডিম্বাণু তোলা হয় এই অজ্ঞান করার পরে 20 মিনিট পরে তার জ্ঞান চলে আসে, এবং তারপরে 2-3 ঘন্টার মধ্যে পেশেন্ট আবার একদম সুস্থ বোধ করে, টয়লেট পাস করে এবং খাওয়া দাওয়া করে সেই দিনই বাড়ি চলে যেতে পারে। যেদিন আইভিএফ ওভাম পিক আপ হয় সেদিন কোনোভাবেই হসপিটালাইজেশন লাগে না, কোনো ব্যথা হয় না, কিছু হয় না, সামান্য একটা অজ্ঞানের যেটা অ্যানাস্থেসিয়ার ঘোরটা থাকে সেটুকুই থাকে। এরপরে হচ্ছে পোস্ট আইভিএফ পোস্ট পিক আপ পিরিয়ড। পোস্ট পিক আপ পিরিয়ডে আমরা আবার একটি কথা, যাদের বেশি ডিম হয় বা যাদের ডিম্বাশয়টা বেশি ফুলে যায় তাদের আমরা বলি
যে একটু সাবধানে থাকতে, যাতে সেগুলি আবার নর্মাল সাইজ অবধি না ফেরা অবধি তাদের কিন্তু ওভারিয়ান টর্শনের একটা ভয় থাকে। সেই জন্য আমরা বলি একটু সাবধানে থাকতে, মেলামেশা না করতে, ভারী জিনিস না তুলতে, খুব ওপর নিচ না করতে, খুব ঝাঁকুনিওয়ালা কিছু জিনিস গাড়িতে না চড়তে, যার ফলে তাদের ওভারিগুলো আবার মোটামুটি 15 থেকে 1 মাসের মধ্যে নর্মাল জায়গায় চলে আসে। তখন আবার আস্তে আস্তে করে আমরা জরায়ুকে তৈরি করে, যে বাচ্চাটা তৈরি করলাম সেদিনে যে ডিম্বাণুটা উঠলো এবং সেই দিনে যে আমরা হাজবেন্ডের সিমেন্টটা নিলাম দিয়ে, যেটা বাইরে শরীরের বাইরে ফার্টিলাইজ করে যে বাচ্চাটা তৈরি করলাম, সেই বাচ্চাটা এবার আমরা গর্ভে বসিয়ে দিই। গর্ভে বসানোর পদ্ধতিটা আরো অনেক সহজ। সেটা প্রায় আইইউআই এরই মতন, কোনো অজ্ঞান লাগে না, কোনো কিচ্ছু লাগে না। শুধু পেটের ওপর থেকে একটা ট্রান্স অ্যাবডোমিনাল প্রোব দিয়ে দেখা হয়, যে জরায়ুর লোকেশনটা দেখা হয়, এন্ডোমেট্রিয়ামের লোকেশনটা দেখা হয়, দেখে ওই এমব্রা ক্যাথেটার দিয়ে সেটা পরিষ্কার স্টেরাইল পদ্ধতিতে আমরা বাচ্চাটিকে জরায়ুর মধ্যে বসিয়ে দিই। এবং এরপরে জরায়ুতে বসানোর পরে 15 দিন তো বটেই, যদি প্রেগনেন্সি বসে যায়, মানে বাচ্চা জরায়ুকে গ্রহণ করে নেয়, মানে বাচ্চা যদি ইমপ্লান্ট করে যায়, যাকে বলে আমাদের বিজ্ঞানের পরিভাষায়, তখন সেই বাচ্চাকে আরো মোটামুটি 1.5 থেকে 2 মাস আমরা বাইরে থেকে হরমোন দিয়ে তাকে পরিপুষ্ট করি, যতদিন না মায়ের প্লাসেন্টা বা ফুল তৈরি হয়, যেখান থেকে আবার বাচ্চা হরমোন পেতে শুরু করে এবং খাবার পেতে শুরু করে। এইটা হচ্ছে আইভিএফ। আইভিএফ নিয়ে অনেক স্টিগমা, অনেক ট্যাবু। এরকম হয় যে, ইনফ্যাক্ট এরকম হয় যে লোকাল ফার্টিলিটি ক্লিনিকে পর্যন্ত দেখাতে যান না মানুষজন, যে ভয় পান যে যদি কেউ জেনে ফেলে যে আমার ফার্টিলিটি সমস্যা আছে, বললে আমার প্রতিবেশী যদি আমাকে কিছু বলে। ডেফিনেটলি এটা কিন্তু দম্পতির সমস্যা, এটা কিন্তু কোনো মহিলার সমস্যা নয়। শুধু একা মহিলাকে দোষ দিয়ে কোনোদিন, এটা অধিকাংশ ক্ষেত্রে, মানে আগে ভাবা হতো মহিলাদের মানে ফিমেল পার্সেন্টেজ বেশি, এখন দেখা যাচ্ছে 50-50, মানে 50%-এ পুরুষদের সমস্যার জন্য বাচ্চা আসছে না, 50%-এ মহিলার সমস্যার জন্য বাচ্চা আসছে না। সুতরাং এটা রিকোয়েস্ট টু অল, মানে এটা একটা সমাজের কাছে আমাদের চাহিদা যে একজন কাপলের যদি, দম্পতির যদি বাচ্চা আসতে সমস্যা হয়, তাহলে শুধু মহিলাকে স্টিগমাটাইজ করবেন না বা মিসোগিনি করবেন না। সেখানে কিন্তু হেট্রেটটা মহিলার ওপরে যেন শুধু না হয়, সমাজ যেন শুধু তাকে চাপিয়ে না দেয়। দয়া করে এগিয়ে আসবেন, এগিয়ে এসে স্বামী এবং স্ত্রী দুজনেরই সমস্ত পরীক্ষা করাবেন, জানবেন যে ঠিক কার সমস্যার জন্য বা কি সমস্যার জন্য হচ্ছে না। সমস্যা যাই হোক তার উপায় আছে। আমাদের বিজ্ঞান এগিয়ে গেছে। 1978 সালের পর থেকে এখনো 2024-এ গিয়ে কিন্তু 10 মিলিয়ন বাচ্চাই শুধু আইভিএফ পদ্ধতিতে জন্মে গেছে সারা পৃথিবীতে। প্রত্যেক দিন জন্মাচ্ছে, তাদের কারুর কোনো মানসিক বা শারীরিক বিকৃতি নেই, তারা সুস্থ বাচ্চা। যেটা সমস্যা হতে পারে অনেকের, সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম, মানে ইকোনমিক। সেখানে আবার আমাদের একটা সমাজের কাছে অনুরোধ, যদি এটাকে একটা ইলনেস ভেবে বা ক্রনিক ইলনেস ভেবে, যদি ইন্স্যুরেন্স কোম্পানিরা এখন এগিয়ে আসছেন, অনেকটাই এগিয়ে আসছেন, আরো নিয়মিতভাবে যদি এগিয়ে আসে, তাহলে আরো মানুষের সুবিধা হবে, দম্পতিরা আরো এই পদ্ধতি অ্যাভেল করতে পারবে। ধন্যবাদ।